আচ্ছা, গতকালকের ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে অনেক প্রবলেম করছিলাম গতকালকের ক্লাসে। আর এর আগের ক্লাসে হচ্ছে আমরা এই সূত্র বা থিওরি টপিক এসব শিখছিলাম। আজকে প্রবলেম রিলেটেড লাস্ট ক্লাস। এই ক্লাসের মাধ্যমেই আমি যে চলতরিৎ চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা শেষ করব। শেষ করে সামনের যে চ্যাপ্টার আছে তোমাদের সামনে পড়া হচ্ছে সেমিকন্ডাক্টর। আজকের ক্লাসে পরে নেক্সট ক্লাসে আর কি। তো এখন গতদিন আমরা যা পড়ছিলাম এই রিলেটেড ক্লাস হচ্ছে সব ধরনের মিলায় টিলায় কিছু প্রবলেম রাখছি। তোমরা হেল্প করবা, আমি করব, দুই সাইড মিলে এই প্রবলেম গুলো আজকে সলভ করবো। আচ্ছা, এখন দেখো, এইটা মনে হয় গতদিন ছিল, আজকে আবার ভুলে ভুলে চলে আসছে। এই দুইটা সেম সেম ছিল গতদিনের, এটা আমি আনতে চাই না আসলে। তো এখন বলো, তাও চলে আসছে যেহেতু, এইটার জন্য আমরা কি সূত্র apply করি? এই যে 1 নম্বর যেটা আছে এখানে, 25 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টানের রোধ এত ওহম, 100 তাহলে সূত্র কি ছিল? আর থিটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এটা ছিল প্রথম প্রবলেম। এখান থেকে আলফার ভ্যালু দেওয়া, আর নট এর ভ্যালু সবই কিছুই দেওয়া আছে, শুধু হচ্ছে আর থিটা বের করতে হবে। এটা গেল প্রথমটা। 2 নাম্বারটা আমাদের সেম জিনিসই, কিন্তু আচ্ছা, তো এখানে 1 নাম্বার 2 নাম্বার সেম জিনিস, জাস্ট এখানে আর নট এর ভ্যালু কি আছে বলতো? যে 0 ডিগ্রিতে রুট কত বলা আছে? 0 ডিগ্রিতে বলা নাই, বলছে 100 ডিগ্রিতে রুট কত। তাহলে আর থিটা মানে এক্ষেত্রে কত চাইছে? চাইছে হচ্ছে আর 100। আর 100 সমান আর নট প্লাস আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে আলফার মান জানি যেটা, থিটার মান হচ্ছে 100। আচ্ছা, এখন এখান থেকে আমরা আর নট এর ভ্যালু কিভাবে পাবো? বলে দিছে যে 25-এ রুট ছিল এত, 25-এ রুট ছিল এত। তাহলে আমরা যদি বলি আর 25 সমান কি আর নট ইন্টু 1 প্লাস আলফা কত, এখন থিটা কত 25। এইখানে এখানে আননোন কি আমাদের বলতো? এখানে আননোন হচ্ছে আর নট। এখান থেকে আর নট এর ভ্যালু পাবো। এই আর নট এর ভ্যালু যদি এখানে বসায় দেই, এখান থেকে আমরা আর 100 পাবো। সেম ভাবে আমাদের হচ্ছে 2 নাম্বার প্রবলেম। এই দুইটারে তোমরা হোমওয়ার্ক হিসেবেই ধরে রাখো আর কি। এই দুইটা তোমাদের এখানে করানোর জন্য না, হোমওয়ার্ক হিসেবে ধরো। পরবর্তীতে আমরা হচ্ছে সামনে যাই। গতদিন আমরা সরাসরি এইসব অঙ্ক করি নাই। এই যে কত টাকার বিদ্যুৎ যাবে এরকম অঙ্ক আর কি। আমি জানি সবাই পারো, এগুলো আর না পারার কিছু না। এখন তাও যে মানে আমরা কিভাবে প্রসেস ভাবে করতে পারবো এটা দেখি। বলছে 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি ও 50 ওয়াটের দুইটা বৈদ্যুতিক পাখা প্রতিদিন 10 ঘন্টা ব্যবহৃত হলে জুন মাসে বিদ্যুৎ বিলের হিসাব করো। এখানে আমরা যে কাজটা করতে পারি, একটা কাজ করতে পারি যে সবগুলাই তো সমানভাবে ইউজ হইতেছে, তাই না? প্রত্যেকটা জিনিস আমাদের এখানে কত ঘন্টা ইউজ হচ্ছে? 10 ঘন্টা। তো এখন আমরা যেই কাজ করতে পারি, প্রথমে হচ্ছে আমরা বাতির হিসাব করলাম, তারপরে হচ্ছে আমরা পাখার হিসাব করলাম, তারপরে দুইটা যোগ করে দিলাম। তো আমাদের হচ্ছে টোটাল জিনিস চলে আসবে। এখন বলো, বাতির ক্ষমতা কত? ভি সমান 100 ওয়াট। এই যে বাতি আছে, বাতি কত সময় চলে? বাতির জন্য টাইম কত? টাইম হচ্ছে 10 ঘন্টা। এখন আমি যদি বলি যে ডাব্লিউ, ডাব্লিউ সমান কি হয় বলতো? ডাব্লিউ সমান এখানে সূত্র ছিল হচ্ছে পিটি বাই 1000। আচ্ছা, এখন বলো, আমরা যদি একটা বাতি হিসাব করতে চাও নাকি দুইটা বাতি একসাথে আমরা হিসাব করলে ভালো বলো তো? বাতি হচ্ছে দুইটা, পাখা হচ্ছে দুইটা। এখন আমি যদি বলি যে আমাদের একটা বাতির জন্য পি হচ্ছে 100, তাহলে দুইটা বাতির জন্য পি কত হবে? 2 × 100 ইন্টু টাইম। টাইমের কথা যদি বলি, প্রতিদিন 10 ঘন্টা করে চলে। কোন মাসে? জুন মাসে। জুন মাসে কয়দিন থাকে? জুন মাসে থাকে 30 দিন। একসাথে মাসের হিসাব চলে আসবে। ভাগ হচ্ছে 1000। তো খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের এই যে 100 × 10 মানে 1000, নিচে 1000 কাটা, কাটলে কত থাকলো? 30 × 2 = 60। এইটা ডাব্লিউ সমান সরাসরি কিসে আসছে? ইউনিটে আসছে, কারণ আমরা এখানে যে এককটা নিছি, এখানে কি একক ছিল? একক ছিল হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এখন আমরা যদি বলি পাখার কথা, পাখাতে আমাদের কেমন কাহিনী বলতো? পাখাতে পি কত? সেম ভাবে পাখাতে যদি বলি পি কত? 50, তাই না? পাখাতে পি হচ্ছে 50 ওয়াট। এবং পাখার জন্য টাইম দুইটা কিন্তু সেম ভাবেই চলে, 10 ঘন্টা। এখন যদি বলি যে ডাব্লিউ, ডাব্লিউ সমান কত? ডাব্লিউ সমান হচ্ছে পিটি বাই 100, সরি 1000। এখন যদি আমরা মান বসাই এখানে, তো মান বসাইলে একটা কাজ করতে পারো, যেহেতু এখানে দুইটা বাতি না, তাহলে ইনটু 2 এখানে দিয়ে চলে আসো, তাহলে একবারে ভালো হয় আর কি। পি এর মান বসাই দিছি। পি এর মান এখানে কত? পি এর মান হচ্ছে 100 গুণ টাইম কত, কতক্ষণ চলে?
টাইম চলে হচ্ছে 10 ঘন্টা, আর জুলাই মাসে দিন কত দিন, 30 দিন, ভাগ হচ্ছে 1000। তো এখান থেকে কাটা কত, 1000 কাটা, কাটলে থাকতে 30, সিম্পলি 30 ইউনিট। আমাদের পাখার জন্য যাচ্ছে 30 ইউনিট, বাতির জন্য যাচ্ছে 60 ইউনিট। তাহলে মোট ইউনিট খরচ কত বলতো এখান থেকে, আমি যদি বলি মোট ইউনিট কত হবে, এখানে এখানে গেছিল 30, এখানে গেছে 60, তাহলে মোট ইউনিট হচ্ছে 90। এখন প্রশ্নে কি বলছে, প্রতি ইউনিটের দাম 3 টাকা। বাস্তবে তুমি কোথাও এত সস্তায় ইউনিট পাবা না, তোমার কেউ এত সস্তায় 3 টাকায় বিদ্যুৎ দেয় না। বিদ্যুতের ইউনিট বর্তমানে কত জানো, 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, 12 টাকা, 15 টাকা পর্যন্ত হয়। তাহলে এখন আমাদের যেহেতু 3 টাকা বলে দিছে, তাহলে মোট খরচ, খরচ আমরা কি হিসেব করি টাকায়, 90 × 3, মানে কয় টাকা আসবে, 270 টাকা। এইটা যেই রকম প্রবলেম, দেখো সেম প্রবলেম হচ্ছে পরেরটা। এখানেও বলছে যে বাতিগুলো 6 ঘন্টা চলে আর হিটারটা 2 ঘন্টা চলে। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে যে পার্থক্য কি, এখানে টাইম সেম সেম ইউজ হয়েছে, এখানে টাইমার সেম থাকবে না, একটাই 6 ঘন্টা আর একটাই 2 ঘন্টা। হিসাব করে যা আসে ও শেষে ইউনিটের দাম একসাথে হিসাব হবে। এই হচ্ছে আনসার। 2 নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, 2 নাম্বারটা হোমওয়ার্ক। চলো এখন আমরা পরের প্রবলেমে যাই। এখানে কি বলছে দেখো তো, গতদিন আমরা এই টাইপের প্রবলেমও করছিলাম মনে হয়। বলছে যে 100 ওহম রোধের নিমজ্জক উত্তাপককে, নিমজ্জক উত্তাপক যাই হোক, এটা নিয়ে আসলে আমরা টেনশন না করলেও হয়। তারপরে যদি বলি নিমজ্জক উত্তাপক কি, যে আমরা বালতিতে পানি গরম করি না, যে বালতির মধ্যে সরাসরি কারেন্টের একটা জিনিস এভাবে ঢুকায় দেয়, ঢুকায় দেওয়ার পরে তারপরে কি করি, পানি গরম করি, এই জিনিসগুলোকে নিমজ্জক উত্তাপক বলা হয় আর কি। তাহলে আমরা যদি 7 নম্বরে আসি, আমরা যদি এখানে 7 নম্বরে আসি, তাহলে আমাদের এখানে কি দেখতেছি, রোধ আর এর মান দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে 100 ওহম। বলছে এত কেজি পানিতে, তাহলে পানির ভর এম সমান দেওয়া আছে 2.50 কেজি, দিয়ে কি বলছে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করানো। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 5 এম্পিয়ার। কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, বের করতে বলছে টাইম সমান কত, আর তাপমাত্রা বৃদ্ধি মানে কিসের মান, ডেল থিটার মান কত, 24 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে আমাদের কনসেপ্ট কি, কনসেপ্ট ছিল আমাদের যে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় এইচ, এইচটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এইচটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এমএস ডেল থিটা দ্বারা। আবার একটা এই যে নিমজ্জক উত্তাপক, এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে এইচ, এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই স্কয়ার আর টি দ্বারা। যেহেতু আই এবং আর দেওয়া, তাই আমরা এই সূত্র ইউজ করছি। যদি ভি এবং আই দেওয়া থাকতো তাহলে বলতাম ভিআইটি, যদি হচ্ছে ভি এবং আর দেওয়া থাকতো তাহলে বলতাম যে ভি স্কয়ার বাই আর টি, তিনটা ইউজ হয়। এখন এখান থেকে তাহলে আমরা কোনটা ইউজ করব, আমরা ইউজ করব এই প্রথমটা। এখন এইটাও এইচ এর ভ্যালু, এইটাও এইচ এর ভ্যালু, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের এম এস ডেল থিটা এটা কার সমান, এটা হচ্ছে আই স্কয়ার আর টি, এটা সমান। তো এখান থেকে জাস্ট তোমাকে বলছে ডেল থিটা কত এটা বের করো। ডেল থিটা সমান কত, আই স্কয়ার, ও না ডেল থিটা না, বলছে কি যে কত সময় পরে এই চেঞ্জটা হবে, তার মানে আমাদের কাছে চাইছে হচ্ছে টাইমের মান। টাইম টি এই পাশে আছে, টাইম টি সমান ওই নিয়মে যদি করি এম এস ডেল থিটা বাই আই স্কয়ার আর। তো দেখো খেয়াল করে সবকিছুর মানই দেওয়া আছে, এস তাও নাই, কিন্তু যেহেতু এটা পানি, তাহলে পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত, 4200। এই জিনিসগুলো ইউজ করে দিলে এখান থেকে আমরা পেয়ে যাব টাইমের ভ্যালু কত, এই জিনিসটাই চাইছে আর কি। পরবর্তীতে সেম ভাবে আরেকটা প্রবলেম দিছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তো এইখানে কি বলছে একটু কথা দেখো, এখানে আমাদের যে তাপ উৎপন্ন হচ্ছিল, এখানে বলতো এই দুইটা সূত্রের মধ্যে, এই যে দুইটা সূত্র, এই দুইটার মধ্যে উৎপন্ন তাপ কোনটা বলতো, এইটা কি আমাদের উৎপন্ন তাপ নাকি এটা উৎপন্ন তাপ, ধরো এটাকে আমরা বললাম 1 নাম্বার, এটাকে আমরা বললাম 2 নাম্বার, তো উৎপন্ন তাপ কোনটা বলো, এই সবগুলো মিউট করে দিয়ে বসে আছো কেন? এই আমার কথাবার্তা কি আসলে যাচ্ছে, নাকি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা করতেছে? শোনা যায় তাহলে কেউ রেসপন্স করে না কেন?
এটা একটা অদ্ভুত কথা না বলতো? যদি রেসপন্স না করো তাহলে দুইটা জিনিস, এক হচ্ছে তোমরা শুনতেছো কিনা এইটা বুঝতে ঝামেলা হইতেছে, আর সেকেন্ড হচ্ছে যে আমি তোমাদের মানে আমার কথা তোমাদের কাছে যাইতেছি কিনা এটা একটা, পরের হচ্ছে বুঝতেছো কিনা এটাও একটা কথা। এখন আমি জিজ্ঞেস করলাম যে এইখানে যে দুইটা সূত্র লিখলাম, উৎপন্ন তাপ কোনটা, এইটা কি আর এইটা কি, কোনটা কিসের সূত্র, নাকি কারো কোনো স্কয়ার? আর এখানে যে এম এস ডেল থিটা আছে, তাহলে এম এস ডেল থিটা কি? এম এস ডেল থিটা হচ্ছে পানি দ্বারা ব্যবহৃত তাপ, পানি কতটুকু তাপ ব্যবহার করছে, তাহলে এটা হচ্ছে ব্যবহৃত তাপ পানি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের উৎপন্ন তাপ। আচ্ছা, এখন সাউন্ড কি হচ্ছে? আচ্ছা, এখন কথা বলে দেখো তো। ওই যে আবৃত্তি মোবাইল থেকে আসতেছে, তো এটা হচ্ছে আবৃত্তি জানে ও কি করে রিপিট আনে আর কি। আচ্ছা, মাঝখানে আখিরের একটা জিনিস জিজ্ঞেস করি তো, যে আখির সাথে যে বাদ বাকি যারা আছে ওরা সবাই তো বাদ দিয়ে দিছে পড়া নাকি? নাকি আখিও নাই? আছে তো দেখতেছি, এখানে যে আছে তো দেখতেছি। আচ্ছা, তো দেখো, এইটা আমি এত কাহিনী করে এটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে 8 নাম্বার প্রবলেম। 8 নাম্বার প্রবলেমের দিকে তাকাও, এখানে কি বলছে? বলছে যে একটা রোধ কুণ্ডলীর দুই প্রান্তে বিভব পার্থক্য এত, তাহলে বি এর মান দেওয়া আছে কত? 220 ভোল্ট। পানিতে নিমজ্জিত করলে উৎপন্ন যে তাপ হয়, উৎপন্ন তাপের 75% কাজে লাগে, বাকিটা কাজে লাগে না। তাহলে উৎপন্ন তাপ এইচ সমান আমরা কি বলবো? যেহেতু এখানে বি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে, কুণ্ডলীর রোধ বের করতে বলছে, তাহলে বলছে রোধ, তার মান আর এর মান বের করো। বি দেওয়া আছে, চাইছে আর সমান কত? এইচ সমান আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো এখানে তিনটার মধ্যে? এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি। এটা হচ্ছে আমাদের উৎপন্ন তাপ, এটাকে আমরা ধরো H1 দ্বারা প্রকাশ করলাম। আর ব্যবহৃত তাপ যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে এমএস ডেল থিটা। এখন বলতো, এই দুইটা কি পরস্পর সমান? এই দুইটা কি পরস্পর সমান? উৎপন্ন তাপের সম্পূর্ণ কিন্তু ইউজ হয় নাই, ইউজ হয়েছে অনলি কত পার্সেন্ট? ইউজ হয়েছে 75%। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এমএস ডেল থিটা আছে, এইটা ভি স্কোয়ার বাই আর টি, এইটার অনলি 75%, মানে 0.75 ভাগ। এই জাস্ট এখানে পার্থক্য হচ্ছে এইটা, যে বলে দিছে এত পার্সেন্ট ইউজ হয়। তাহলে এখন তোমার টাইম দেওয়া আছে, পানির ভর দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি সবই দেওয়া আছে, তাহলে একমাত্র আননোন কি আছে এখান থেকে? একমাত্র আননোন আছে হচ্ছে আর এর ভ্যালু। এইটা ক্যালকুলেট করতে বলছে জাস্ট। আশা করি এটা করতে পারবো। বাদ বাকি যেটা আছে নিজেরা কমপ্লিট করবে। এখন চলো এখান থেকে, কালকে এরকম প্রবলেম কালকেও করছিলাম মনে হয়। তো দেখো 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে 9 ওহম রোধের একটা তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলো। তো 3 গুণ যদি আমরা লম্বা করি, তাহলে আমার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকবে না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে? মনে করো যে আমি একটা সিলিন্ডার আগে আঁকি, সিলিন্ডার, মনে করো এটা একটা সিলিন্ডার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার, ঠিক আছে। এখন এই সিলিন্ডারের আয়তনের সূত্র কারো মনে আছে? সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার কেন আছে? কারণ আমাদের যে তামার তার, তামার তারও কিন্তু এক ধরনের সিলিন্ডার, এই জন্য এখানে সিলিন্ডার আছে। এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ। খেয়াল করে দেখো, এইখানে যদি থাকে তাহলে পাই আর স্কোয়ার মানে কি? ক্ষেত্রফল না, যে বক্রতলের ক্ষেত্রফল। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উচ্চতা। এইখানে তারের ক্ষেত্রে এইচ মানে কি হবে? তারের ক্ষেত্রে এইচ মানে হবে এল। আমরা যদি বলি যে আয়তন, একটা তামার তারের আয়তন ভি সমান কি? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এই দুইটা গুণ করলে আয়তন হবে। তোমাকে বলছে যে আমাদের আয়তন অপরিবর্তিত থাকবে, তার মানে কি ভি ওয়ান সমান ভি টু। তাহলে ভি ওয়ান সমান কি হবে তাহলে? এ ওয়ান এল ওয়ান। আর ভি টু সমান কি হবে? এ টু এল টু। এখন আমি যদি আয়তন অপরিবর্তিত রাখি তাহলে এই কনসেপ্ট, তারকে আমরা 10 এর 3 গুণ করলাম, 3 গুণ লম্বা করলাম, তাহলে এল ওয়ান সমান যদি এল হয়,
L2 সমান কত? L2 সমান হচ্ছে 3L। আমরা জাস্ট এখান থেকে একটু ক্যালকুলেশন করি এবং ধরে নিলাম A1 সমান হচ্ছে A। আমরা বের করতে চাই A2 এর কি অবস্থা। তাহলে এখানে ক্যালকুলেশন মান বসাই। A1 এর মান ধরছি A, L1 এর মান ধরছি L। A2 বের করব আর L2 এর মান কত? 3L। দুই পাশ থেকে কিছু কাটা যায়, L এবং L কাটা যায়, তাহলে A2 এর মান কত হয়ে যায় বলতো? A2 এর মান হয় A/3। তারপরে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বাড়ছে না কমছে? 1/3 হয়েছে। মানে কি, তুমি একটা তার ছিল, একটা চিকন তার ছিল, চিকন না মোটা তার ছিল, ছোট ছিল, এটাকে টান দিয়ে তুমি লম্বা করে ফেলছো। টান দিয়ে যখন লম্বা করে ফেলি তখন এটা চিকন হয়ে যায়। তা চিকন হয়ে এটার অবস্থা হয়েছে 1/3। এখন বলছে যে এই অবস্থায় তারের রোধ কত। তাহলে রোধ আর সমান সূত্র কি ছিল? আর সমান সূত্র ছিল রো রো এল বাই এ ছিল না? রো এল বাই এ। তো এখন আমাদের এটাকে আমরা L2 বলি, এটাকে আমরা A2 বলি। কারণ কি, আমরা 2 নাম্বার মানে পরিবর্তিত অবস্থায় রোধ কত এটা বের করতে চাই। তাহলে L2 এর ভ্যালু কত বলো তো? L2 কয় গুণ করছি? 3 গুণ 3L। আর A2 কত? A2 হচ্ছে যে A/3। 3 যদি উপরে চলে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি 9 রো L বাই A। খেয়াল করে দেখো, এই যে রো L বাই A এটা কিন্তু R1 এর মান। R1 প্রথমে কত ওহম রোধ ছিল? 9 ওহম। এখন আছে 9, গুণ হবে 9, তাহলে 9 9 81। তো একটা কনসেপ্ট মনে রাখবা, শর্টকাট আমি বলি, কাউকে যদি আমরা টেনে লম্বা করি, আয়তন যদি অপরিবর্তিত রাখে, তাহলে যত গুণ লম্বা করলাম রোধ বাড়বে তার স্কয়ার। রোধ বাড়বে কি করে? স্কয়ার করে। কারণ এখানে 3 গুণ লম্বা করছি, সাথে সাথে 3 গুণ ক্ষেত্রফলও কমে গেছে, দুইটার জন্যই রোধ বাড়তেছে। তাহলে রোধ বাড়বে কত? 3 × 3 গুণ। টোটাল 9 গুণ রোধ আমাদের বাড়বে। এখন পরবর্তী যে দুইটা অঙ্ক, দুইটা আসলে একদম বেসিক অঙ্ক, সহজ অঙ্ক, করলে তোমাদের পারা উচিত। বলছে 200 ওহম রোধের বাল্বের মতো দিয়ে এত প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? এটা সবাই পারা উচিত। 20 ডিগ্রি তাপমাত্রায় একটা রোধ, এত রোধটা 0 ডিগ্রি তাপমাত্রায় 20 বিভব পার্থক্য সৃষ্টি করে বিদ্যুৎ প্রবাহের মান কত? তো এইটাও আশা করি তোমরা পারবা। জাস্ট এইখানে চেঞ্জ হবে কিসের মান বলতো? এইখানে ধরো আমরা যদি 6 নাম্বার অঙ্ক করতে যাই, 6, তো 6 নাম্বার অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে বলতো? 6 নাম্বার অঙ্কে বলা আছে আমাদের বিভব পার্থক্য ভি সমান কত ভোল্ট? ভি সমান হচ্ছে 20 ভোল্ট। চাইছে বিদ্যুৎ প্রবাহ আই সমান কত। আর কিছু কি এখানে দেওয়া আছে? এখানে কি আর কিছু দেওয়া আছে? এখানে রোধের মান যেটা, আমরা কি এইটা নিয়েই কাজ করতে পারবো? এই রোধটা কত ডিগ্রিতে চাইছে? কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। আমরা জানি তাহলে আমাদের থিটা থিটা সমান 20 ডিগ্রি সেলসিয়াস এবং আর থিটা মানে 20 ডিগ্রিতে রোধ কত? 20 ওহম। আমাদের চাইছে কি 0 ডিগ্রিতে কাজ করতে হবে। 0 ডিগ্রিতে রোধ কি আর থিটা হয় নাকি আর নট হয়? আমাদের কাছে ভ্যালু চাইছে হচ্ছে আর নট এর ভ্যালুটা চাইছে। তো এখন আমরা আর নট কিভাবে বের করতে পারি? আমরা সূত্র জানি যে আর থিটা সমান আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা। দেখো তো আলফার মান দেওয়া আছে কিনা এখানে। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আমাদের যে রোধ আছে, এই রোধের উষ্ণতা সহ। এই উষ্ণতা সহকের মান দেওয়া আছে, ক্যালকুলেশন করে এখানে আর নট এর ভ্যালু বের করতে পারবো। আর নট এর ভ্যালু বের করা মানেই হচ্ছে আর এর ভ্যালু বের করা। এখান থেকে তুমি ভি জানো, আর জানো, তখন তুমি আই বের করতে পারবা কোন সূত্র দিয়ে? ভি ইকুয়াল টু আই আর, তাহলে হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। ক্যালকুলেশন করে চলে আসবে। আচ্ছা, তো এইখানে যে প্রবলেমগুলো দেওয়া অভ্যন্তরীণ রোধ সহ দেওয়া আর কি। এখন বলো তো, গতদিন আমি এটা করাই নাই, এজন্য আজকে এখানে আনা। অভ্যন্তরীণ রোধ যখন থাকে তখন আমাদের সূত্র কি হয়? অভ্যন্তরীণ রোধ মনে করো ছোট হাতের আর, টু আই আর বড় আর প্লাস, এটা হচ্ছে আমাদের ভি এর সূত্র। তখন আমরা এটাকে কি ভি বলি নাকি ই বলি? অভ্যন্তরীণ রোধ থাকলে এটাকে ই বলি, পরিচালক শক্তি। এখন এই ইর মধ্যে আমাদের কি ভি আছে? ই কে যদি আমরা গুণ করে দেই তাহলে এইভাবে বলা যায় না, আই আর প্লাস আই ছোট হাতের আর। এখন এইখানে এই যে আই আর আছে বড় হাতের আর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য বা বড় হাতের ভি। এবং এই যে আই ছোট হাতের আর আছে, এইটার একটা সুন্দর নাম আছে, এটার নাম কি?
নাম হচ্ছে হারানো ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ বা এরকম জিনিসপত্র বলা হয়। তো এই গেল আর কি আমাদের এটা সূত্রের কনসেপ্টটা। এখন আমরা যদি বলি এখানে আসি, পরিচালক শক্তি ই এর ভ্যালু দেওয়া আছে, এক নাম্বার যেটা ই এর ভ্যালু দেওয়া আছে 1.8 ভোল্ট। বলছে 12 ওহম রোধের সাথে, তাহলে এই রোধ হচ্ছে বাহ্যিক রোধ 12 ওহম রোধের সাথে যুক্ত করলে প্রবাহ মানে আই এর ভ্যালু হয় 0.12 অ্যাম্পিয়ার। তোমাকে বলছে যে কোষের অভ্যন্তরীণ রোধ কত বের করো। অভ্যন্তরীণ রোধ মানে কার মান? ছোট হাতের আর এর মান। খেয়াল করে দেখো এখানে আমরা বাদ বাকি সবই জানি, একমাত্র আননোন হচ্ছে ছোট হাতের। আমাদের ই দেওয়া আছে কত, এই সূত্রে যদি অ্যাপ্লাই করি, ই দেওয়া আছে 1.8 সমান আই দেওয়া আছে 0.12 ইন্টু বড় হাতের আর দেওয়া আছে কত 12 ওহম প্লাস ছোট হাতের আর, এটার মান চাইছে। একটু ক্যালকুলেশন করলে এখান থেকে ছোট হাতের আর এর ভ্যালু চলে আসবে। সেম ভাবে 1 আর 2 এখানে আসলে সেম প্রবলেম, তো 2 নাম্বার তোমাদের জন্য থাকলো, আমরা সামনে। তো এখন দেখো তো, এখন একটু সুন্দর অঙ্ক, এটা হচ্ছে আমার এই প্রবলেমটা দেখে পছন্দ লাগলো। তো পড়ো, পড়ে দেখো কি বলছে। কি আমি কি করবো? আচ্ছা থামলাম, থামলাম। আচ্ছা তো দেখো পরবর্তীতে আমাদের যে প্রবলেম আছে এই প্রবলেমটা ভালো মতো পড়ো। প্রবলেম আসলে ফিজিক্সের প্রবলেম আমরা যখন পড়ি ঠিকঠাক মতো তখনই অর্ধেক সলভ হয়ে যায়। তো 1 নম্বরে কি বলছে এখানে বলতো, কোনো একটা রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় তড়িৎ প্রবাহ চলছে। ভালো কথা, চলছে। তো কত মাত্রায় তোমরা জানি না, প্রবাহ আই সমান আমরা জানি না। এখন বলছে 120 ওহম রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের 1/3 হয়। রোধকের মান পরে আমাদের হচ্ছে একটা প্রবাহ মাত্রা ছিল, তাহলে এখানে দুইটা কনসেপ্ট বলছে, একটা হচ্ছে আই ওয়ান সমান যদি আই হয়, আমি যদি ধরো এখানে আমরা আগে সার্কিটটা আঁকি তাহলে বুঝতে সহজ হবে। ধরো এখানে আমাদের একটা রোধ আছে, এটা হচ্ছে আমাদের আর পরিমাণ রোধ আছে আমরা জানি না। এখন এই আর পরিমাণ রোধের জন্য প্রবাহ কত আই। এখন আমরা করলাম কি এইখানে শ্রেণীবদ্ধভাবে আরো কিছু রোধ এড করে দিলাম। রোধ কতটুকু এড করলাম? এড করলাম হচ্ছে 120 ওহম। তাহলে বলো শ্রেণীতে যদি রোধ এড করি তাহলে কি রোধ বাড়লো না কমলো? রোধের মান রোধ যদি বেড়ে যায় তাহলে আমাদের তড়িৎ কমে যাবে, কমে আগের থেকে 1/3 হয়, তাহলে এখন আই সমান হয়ে গেল I/3। এখন আগে যদি আমাদের রোধ আর ওয়ান সমান ছিল আর, এখন রোধ আর টু সমান কত? এখন রোধ আর টু সমান হচ্ছে আর প্লাস 120, যেহেতু শ্রেণীতে আছে সিম্পলি যোগ হয়ে যাবে। আর ভোল্টেজ, এখানে ভোল্টেজের কথা বলা নাই, কিন্তু আমরা ব্যাটারি তো চেঞ্জ করি নাই তাই না, দুই ক্ষেত্রে ভি সেম থাকবে। আমরা যদি প্রথমে সূত্র দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান বলা যায়, আবার ভি ইজ ইকুয়াল টু কত আই টু আর টু। তাহলে এখানে আমাদের ভি ইউজই করা লাগতেছে না, আমরা জাস্ট মানগুলা বসাই। আই ওয়ান কত? আই ওয়ান হচ্ছে আমাদের আই, আর ওয়ান কত? আর ওয়ান হচ্ছে আর, সমান আই টু কত? আই টু হচ্ছে I/3, আর টু কত? আর টু হচ্ছে আর প্লাস 120। খেয়াল করে দেখো আই এর মান জানি না ঠিক আছে, কিন্তু আই এর মান কাটা চলে যায়। এখন কোনাকুনি যদি গুণ করি বলতে পারবো যে 3r সমান আর প্লাস 120। এখান থেকে ক্যালকুলেশন করলে 2r এর মান হচ্ছে 120, আর এর মান কত? আর এর মান হচ্ছে 60 ওহম। প্রথমে আমাদের যে রোধটা ছিল এই রোধের মান হচ্ছে 60 ওহম। এইরকম ভাবে আমাদের পরের প্রবলেম, এটা তোমরা নিজেরা বাসায় পড়বা, বাসায় পড়ে নিজেরা বাসায় করবা। আমরা পড়ে যাই। এখানে কি বলছে দেখো তো, কোন কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম। এরূপ 4টা কোষ শ্রেণী সংযোগে আমরা দিলাম। তো আচ্ছা কতদিন এই জিনিসটাও পড়ানো হয় নাই, এই জিনিসটা হচ্ছে আমাদের কোষের সমবায়। এটা বলো তো কোষের সমবায় জিনিসটা আসলে কি? কোষের সমবায় মানে একটার পরে আরেকটা কোষ দিতে থাকি আমরা। মনে করো আমাদের এইখানে কোষের সমবায় কিভাবে করি, তো এইখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এইভাবে 3টা কোষ আছে ধরো, এরা কিসে যুক্ত আছে বলতো, শ্রেণীতে নাকি হচ্ছে সমান্তরালে? শ্রেণীতে। এইরকম ভাবে একটা কনসেপ্ট আমাদের এখানে বলছে। আর বাহ্যিক রোধ মনে করো হচ্ছে বড় হাতের আর।
এখানে বাহ্যিক রোধ বড় হাতের আর, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর করে। এখন বলো তো, আমরা যদি বলি যে এখানে আমাদের ভোল্টেজ, ধরো এখানে ভোল্টেজ হচ্ছে ভি, মানে কোষ যখন ইউজ করি তখন তো ভোল্টেজ বলি না, তড়িৎ চালক শক্তি বলি। এখন তিনটা ব্যাটারি যখন একসাথে ইউজ করি, শ্রেণীতে ইউজ করলে কি তড়িৎ চালক শক্তি বাড়ে না কমে না কি হয়, নাকি সমান থাকে? এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো ভোল্টেজ, ভোল্টেজ মানে আমরা কি বুঝি বলতো? বিভবের পার্থক্য না? মনে করো আমরা বললাম যে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে 3 ভোল্ট করে, সাপোজ। তাহলে এইটা যদি 10 হয়, এই পারের পাতের বিভব যদি 10 হয়, তাহলে এই পারের পাত কত হবে? 7 হবে না? কারণ এই দুইটার মধ্যে পার্থক্য হইতে হবে কত? এই দুইটার মধ্যে পার্থক্য হবে 3। মনে করো এই ব্যাটারিকে আরেকটা ব্যাটারির সাথে আমরা যোগ করলাম, এখানে আরেকটা ব্যাটারির সাথে যোগ করলাম, এই মাথা যেহেতু 7, এই মাথাও মাস্ট বি কত? 7। এখন পার্থক্য যেহেতু 3 হওয়া লাগবে, তাহলে এইখানে কত আসবে? 4 না? এখানে 4 হয়ে গেল। 4 আর 3 এর পার্থক্য, 4 এর পার্থক্য 7। এখন আমরা যদি এখানে আরেকটা ব্যাটারি দিই, এই মাথা কত? এই মাথা হচ্ছে 4, এই মাথা কত হবে? এই মাথা হবে 1। পার্থক্য 3 থাকা লাগবে। এখন মনে করো মাঝখানের কিছু আমরা দেখতেছি না, এইগুলা আমরা দেখতেছি না। এখন আমাদের তাহলে বিভব পার্থক্য কত হয়ে গেল? এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখন বিভব পার্থক্য হলো 9। আমরা যখন শ্রেণীতে কয়েকটাকে যোগ করি, কয়েকটা ব্যাটারিকে শ্রেণীতে যোগ করি, তখন আমাদের বিভব পার্থক্য বেড়ে যায়। কিন্তু যদি সমান্তরালে যোগ করি তখন বিভব পার্থক্য বাড়ে না, যা আছে তাই থাকে। এখন মনে করো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, ই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি বলতো? ইজ ইকুয়াল টু আই আর, নাকি আই আর প্লাস ছোট হাতের আর, এটা আমরা জানি ই সমান। আচ্ছা তাহলে এখন বলো, এইখানে যদি তিনটা ব্যাটারিকে একসাথে যোগ করি, ই কি ই থাকবে নাকি 3 গুণ হয়ে যাবে? মনে করো আমরা তিনটা দিলাম, তাহলে 3 ই, তাহলে আমরা n সংখ্যক যদি দেই তাহলে কি হবে? n ই। আচ্ছা, কারেন্ট ফ্লো যেটা, এটাকে আমরা আই ধরলাম। বাইরের রোধ যেটা আছে এটা হচ্ছে আর, একটাই রোধ দিছিলাম আর। এখন বলো, অভ্যন্তরীণ রোধ প্রত্যেকটারই তো আর করে, তাই না? এখানে কয়টা কয়টা কোষ আছে? তিনটা। তিনটা কোষ মিলে কি হবে? এন সংখ্যক আর। এখান থেকে যদি বলি আই এর মান, তাহলে আই সমান কত? আই সমান হচ্ছে এন বড় হাতেরই আর প্লাস। এটা কিসের জন্য? এটা সিরিজের জন্য নাকি হচ্ছে শ্রেণীতে? সিরিজ। আই এস। সেম ভাবে যদি বলি আইপি, আইপি এর জন্য তুমি চাইলে প্রমাণ করতে পারো, কিন্তু কনসেপ্টটা ছিল ফরওয়ার্ডের সাথে এন আসে, এন আর প্লাস ছোট হাতের আর। এই ছিল আমাদের কোষের সমবায়। এখন এখানে বলছে যে 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2। এরূপ 4টা কোষকে শ্রেণী সমবায়ে, এইটাতে আসলে আমরা এটা বলতেছি না প্রবাহ সেম থাকে বলতে কি, এখন প্রবাহ তো তিনটা মিলে চেঞ্জ হইতে পারে, কিন্তু তুমি দেখো আমরা জাস্ট বলতেছি কিসের কথা? আমরা জাস্ট বলতেছি বিভবের কথা কথা। এখন বিভব যখন দিচ্ছি, তিনটা ব্যাটারি যখন পাশাপাশি দিচ্ছি, শ্রেণীতে দিচ্ছি, তখন তিনটা মিলে বিভব বেড়ে যায়, বিভব বেড়ে গেল। এখন তুমি চিন্তা করো, বিভব মনে করো আগে ছিল 10, তিনটা মিলে যখন কাজ করতেছে তখন বিভব কত হয়ে যাবে? 30। বাইরের যে রোধ, আর এর মান তো চেঞ্জ হচ্ছে না, আর এর মান যা ছিল 10 ওহম 10 ওহমই থাকলো। অভ্যন্তরীণ রোধ আসলে এগুলো কনসিডারেবল না, আমরা কনসিডার করলে করব, না করলে কনসিডার না করলে নাও করা যায়। এখন বলো, ভি 10 আর ভি 30, দুই ক্ষেত্রে আই কি সেম থাকবে? এইখানে আই প্রাইমের মান, আই এর মান বেড়ে যাবে না? কয়েকটা ব্যাটারি দিচ্ছ, তিনটা ব্যাটারি দিলে আই এর মানও বেড়ে যাবে। কিন্তু আমরা যদি বলি তাহলে এইখানে আমরা যখন ব্যাটারি তিনটা ইউজ করতেছি, তখন আই এর মান আসলে বাড়তেছে। এখন আই এর কনসেপ্টে আমি যাচ্ছি না, এখানে আইটা মুখ্য না। মুখ্য হচ্ছে কি, মুখ্য হচ্ছে আমাদের তিনটা ব্যাটারি যখন ইউজ করি তখন আমাদের ভোল্টেজ বেড়ে যায়, এটা হচ্ছে বড় কথা। আর যদি আমরা তিনটা ব্যাটারি কি কিসে ইউজ করি, তিনটা ব্যাটারি আমরা প্যারালাল ইউজ করি, ধরো এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি। এখন এদের কি মাথা প্যারালাল মানে কি এক জায়গায় যুক্ত থাকবে না? তো যখন এক জায়গায় যুক্ত আছে, এক জায়গা মানে সবাই একই পয়েন্ট, একই পয়েন্টে যুক্ত আছে। একই পয়েন্টে যুক্ত মানে এই পয়েন্টের বিভব যদি 10 হয়, এই পয়েন্টের বিভব যদি 15 হয়, সবার জন্যই 10 আর 15 কাজ করতেছে, সবার জন্যই
একটা যদি 5 ভোল্ট হয় তাহলে তিনটা মিলেও কত হবে? তিনটা মিলেও 5 ভোল্টই হবে। যখন আমাদের কোষগুলা সমান্তরালে সমবায় হয় তখন আসলে ভোল্টেজ বাড়ে না, কিন্তু যখন শ্রেণীতে সমবায় হয় তখন আমাদের ভোল্টেজ বেড়ে যায়। এটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, তো এখন দেখো তোমাকে বলছে কি চারটা কোষ যখন শ্রেণীতে যুক্ত করি তখন আমাদের রোধকের মধ্য দিয়ে 0.4 এম্পিয়ার প্রবাহ চলতে পারে। শ্রেণীতে যখন যুক্ত করি তখন আমাদের সূত্র কি বলো? আইএস এর সূত্র মাত্র কি শিখলাম? আইএস এর সূত্র শিখলাম। এন ই, এখানে কয়টা কোষ? কোষ আছে চারটা, তাহলে 4 ইন্টু ই, ই এর ভ্যালু আছে, পরে বসে সমস্যা নাই। এন আর তাহলে 4 ইন্টু, সরি এন আর না, শুধুমাত্র আর প্লাস হচ্ছে এন আর, তাহলে 4 ইন্টু ছোট হাতের আর। এখন বলো তো আমাদের এখানে কি কি নোন আর কি কি আননোন? আমরা কি এখানে আইএস জানি যে কত পরিমাণ ফ্লো হয়? আমরা কি ব্যাটারির তড়িৎচালক শক্তি জানি? আমরা কি অভ্যন্তরীণ রোধ জানি? একমাত্র আননোন হচ্ছে বড় হাতের আটটা, একমাত্র আননোন। ক্যালকুলেশন করলে এখান থেকে এটা বের হয়ে যাবে। যদি আমরা করি তাহলে 4 ইন্টু ই 1.5, 1.5 এর সাথে 4 গুণ করলে 6 হয়। আর প্লাস এখানে 0.2 ইন্টু 4 মানে কত? 0.8। এইটার মান আইএস কত প্রবাহ? 0.4। এখন যদি কোনাকুনি গুণ করি 0.4 আর প্লাস 0.4 আর 0.8 0.32 সমান কত? সমান হচ্ছে 6। তাহলে এখান থেকে আর এর মান বের করে আসলে বাচ্চা কাচ্চারাও পারবে। কি হবে? 6 মাইনাস 0.32 বাই 0.4। এখান থেকে আমরা বাহ্যিক রোধের ভ্যালুটা পাবো। সেম ভাবে আরেকটা বলতেছে কি এখানে 10টা কোষকে সমান্তরালে রাখছি। সমান্তরালে সমান্তরালে যদি রাখি তাহলে পরের সূত্র রাখবে জাস্ট। বর্তনীর প্রবাহ বের করতে বলছে, তার মানে 9 নম্বরে কি কি করতে বলছে? আইপি এর মানটাই সরাসরি বের করতে বলছে। কি এন ই, এন ই কয়টা? 10টা, তাহলে 10টা ইনটু 1.5 মানে উপরে হচ্ছে 15, নিচে এন আর মানে 10 ইনটু আর, আর এর মান কত? বাহ্যিক রোধ 10 ওহমের রোধ, তাই না? 10 ওহমের রোধ দিচ্ছে, তাহলে বড় হাতের আর এর মান হচ্ছে 10 প্লাস অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5। এখান থেকে ক্যালকুলেশন করলে তড়িৎ প্রবাহ আই মানে আইপি পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের এই। এখন দেখো এইটাতে কি বলছে? এ বিন্দুতে প্রবাহ মাত্রা বের করো। এখন বলো তো এ বিন্দুতে যে প্রবাহ, এটা কি বর্তনীটাই? কারণ এখানে কোনো ভাগ নাই, তাই না? বর্তনীতে যা আছে টোটাল এইটা এখানেই আসবে। এই চিত্রের মধ্যে আমরা সাথে সাথে আরেকটা জিনিস এক্সপ্লেন করি। গতকাল আমরা একটা জায়গায় এসে আটকে গেছিলাম, কারেন্ট ডিভাইডার। টাইম ছিল না বা হচ্ছে যাই হোক, শেষে কারেন্ট ডিভাইডার বোঝানো হয় না। এখন কারেন্ট ডিভাইডারের জন্য বলছিলাম যে I1 সমান এবং I2 সমান। এইখানে খেয়াল করো তো, আমরা যদি এখানে আই প্রবাহিত হচ্ছে, এখানে কি দুইটা ভাগে ভাগ হবে না? দুইটা ভাগে যদি ভাগ হয় তাহলে উপরের ভাগের নাম আমরা কি দেই? উপরের ভাগের নাম I1, নিচের ভাগের নাম I2। আচ্ছা, এখন এখানে I1 সমান বের করার জন্য নিচে কি করি? R1 প্লাস R2 যোগ করে দেই। I2 এর সময় কি করি? R1 প্লাস R2 যোগ করে দেই। উপরে উপরে যখন যাই I1 বের করার সময় দিই R2 এবং I2 বের করার সময় দিই R1 ইনটু মোল ফ্লো ইনটু মোল ফ্লো। এই ছিল কারেন্ট ডিভাইডার রুল। এখন এই চিত্র থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়ে যাবে কখন আমি দেখাই। মনে করো কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট হচ্ছে ধরো 12 এম্পিয়ার, আমরা জাস্ট ইমাজিন। উপরে এখানে আছে মনে করো 5 ওহম, নিচে এখানে আছে 5 ওহম, এইটার সাথে আরেকটা লাগানো আছে 10 ওহম। আচ্ছা, এখন বলো তো তাহলে কি ঘটনা ঘটে গেল? তাহলে আমাদের এখানে যে R1 এবং R2 বলতেছি, এটা R1 এবং R2 এইভাবে দুইটা রোধ না। R1 বলতে কি R1 বোঝায় যেটা I1 যেদিকে যাচ্ছে ওই তারের মধ্যে মোট কি পরিমাণ রোধ আছে। R2 বলতে বোঝায় এই যে 2 নাম্বার তার, এই তারের মধ্যে মোট কি পরিমাণ রোধ আছে। এইটার জন্য যদি আমরা ডিভাইডার রুল অ্যাপ্লাই করি এবং I2 বের করতে চাই, তাহলে বলো তো I2 মানে নিচের তারের রোধ ধরে যাচ্ছি, R1 কত? R1 উপরের তারের রোধ 5, নিচেও 5 প্লাস এই কনসেপ্টে আমাদের কত? 15, যেখানে আমাদের 15 বসবে। আর মূল ফ্লো কত ছিল?
মূল ফ্লো ছিল 12 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল। 6 হচ্ছে লিখছি, 6 আর 12 সেম কথা না বলতো? 6 আর 12-র মধ্যে পার্থক্য কি? সমান আমি কিন্তু প্রমাণ করে দেখাতে পারি আসলে 6 আর 12 তো সমান। যাই হোক, এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমরা এইটা যা করলাম এই চ্যাপ্টার মানে এই প্রবলেমের সাথে কোনো রিলেটেড কিছু না, এমনিতে ডিভাইডার রুল শেখার জন্য এখানে করলাম। তো এখন দেখো কি বলছে, প্রবলেম পড়ো, এটা বাদ গেল ডিভাইডার রুল। প্রবলেমটা পড়ো, বলছে এ বিন্দুতে বর্তনীর প্রবাহ মাত্রা বের করো। তো প্রবাহ মাত্রা মানে কি, টোটাল আই বের করলেই এ বিন্দুতে চলে আসবে। এটার জন্য আমাদের কাজ কি বলো? কাজ হচ্ছে প্রথমে তুল্য রোধ বের করা। তুল্য রোধ আমরা মুখে মুখে বের করার ট্রাই করি। প্রথমে কি হবে বলতো? প্যারালালে আছে। আচ্ছা, এখন পুরা জিনিসটাকে যে প্যারালালে থাকলে এগুলা থাকলে এক লাইনে করার একটা জিনিস আমরা দেখাই এমসিকিউ এর জন্য আর কি। জাস্ট প্যারালালের জন্য সূত্র কি বলতো? আর পি এর জন্য 1/r3 সমান কি? সমান হচ্ছে r1 প্লাস 1/r2। আচ্ছা, 1/r1 কি এইভাবে লেখা যায়? r1 ইনভার্স 1। 1/r2 কি এইভাবে লেখা যায় যে r2 ইনভার্স 1? আচ্ছা, এটা কার মান? এটা হচ্ছে 1/rp এর মান, তাই না? তাহলে এখন যদি rp চাই তাহলে এই পুরা জিনিসটা উল্টে যাবে না? পুরা ইনভার্স 1 প্লাস হচ্ছে r2 ইনভার্স 1, এই পুরাটার উপরে হচ্ছে ইনভার্স আরেকটা 1। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে rp এর ভ্যালু। আমরা যদি rp এর সাথে r3 যোগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব বলতো? rs r3 কত? r3 হচ্ছে 200 প্লাস r3 হচ্ছে 200, এই পাশে উঠাবো, জিনিসটা যোগ করে দেই। এখানে হচ্ছে r3 200 প্লাস আর ওয়ান কত? আর ওয়ান হচ্ছে 120, 120 এর পাওয়ার মাইনাস 1 প্লাস আর টু কত? আর টু হচ্ছে 180, 180 এর পাওয়ার মাইনাস 1। এই যে আরপি কে উল্টাইছিলাম এটার জন্য আরেকটা ইনভার্স 1। যদি ক্যালকুলেটরে দিয়ে দেই তাহলে একসাথে আমার তুল্য রোধ চলে আসবে। কত আসে কেউ একজন করে বলতে পারবো? আমি করি। কেউ করতেছো না? আমি করতেছি না। এটার মান আসছে হচ্ছে 272। এখান থেকে ক্যালকুলেশন করে মান পাইছে হচ্ছে 272 হবে। তো গেল এটা আরএস এর ভ্যালু। এখন বলছে প্রবাহ মাত্রা, তাহলে ভোল্টেজ ভি সমান কত দেওয়া আছে? ভি সমান দেওয়া আছে হচ্ছে 12 ভোল্ট। ভি ইজ ইকুয়াল টু কি? আই আর। আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। ভি এর মান হচ্ছে 12 আর আর এর মান হচ্ছে 272। ক্যালকুলেশন করলে কত আসে? 0.044 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের সলিউশন। এখন ঘ নাম্বারে দেখো তো, সরি গ আর ঘ আর কি, যদি ক খ বলো ক খ। যদি আমরা শেষেরটাই বলি তাহলে কি বলছে? কোন রোধটাকে সরায় ফেললে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? তাহলে প্রবাহ সর্বোচ্চ কখন হয় বলতো? শ্রেণীতে থাকলে না সমান্তরালে থাকলে? আচ্ছা, শ্রেণীতে থাকলে, যখন কয়েকটা রোধ যখন শ্রেণীতে থাকে বাধা কি বেশি দেয় না কম দেয়? ধরো এটা 10, এটা 10, শ্রেণীতে আছে, দুইটা মিলে তুল্য রোধ সহ, বাধা সহ। আর এই দুইটা যদি আমাদের 10-10 করে সমান্তরালে থাকতো কাজ হইতো। তো বাধা যদি বাড়ে প্রবাহ মাত্রা কি বাড়বে না কমবে? আর বাধা যদি কমে যায় তাহলে প্রবাহ মাত্রা কি হবে? আমার কি করতে হবে? প্রবাহ মাত্রা বাড়াইতে হবে, সর্বোচ্চ হবে। তো প্রবাহ মাত্রা সর্বোচ্চ করতে গেলে আমার রোধটা কমাইতে হবে। রোধ কমানোর জন্য আমরা কোনটাকে কাটবো বলো? এইটারও যদি কাটি, এই দুটা তখন কিসে হয়ে গেল বলো তো? আচ্ছা, এইটা যদি কাটি, আর থ্রি কে কাটবো বুঝলাম, এইটাকে যদি কাটি তাহলে কি হবে? এই আর টু এবং আর3 যাবে, তাই না? শ্রেণীতে করলেই তো ঝামেলা। আমার সমান্তরালে করতে হবে। সমান্তরালে করার জন্য আমরা কি করব? আর3 কে কেটে দিব। কাটলে এই দুটা কিসে থাকবে? এই দুটা থাকবে আমাদের সমান্তরালে। তখন আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো আমাদের আরপি এর ভ্যালু হচ্ছে জাস্ট 72 ওহম। আরপি এর ভ্যালু কত? 72
ক্যালকুলেশন করলে দেখবা এটাই আসে। এবং বি এর মান, বি কি চেঞ্জ হবে না আগে যা ছিল তাই? এখন তাহলে আই সমান কত? বি বাই আর 12/72 1/6, 0.166 অ্যাম্পিয়ার। এটা বলো তো কারেন্ট ফ্লো এর ভ্যালু আগের সমান থাকলো নাকি আগের থেকে একটু বেড়ে গেল? তুমি আর যাই করো 3 নাম্বার ছাড়া আর যে কেউরেই যদি তুমি কেটে দাও, তোমার আয়ের ভ্যালু এত বেশি হবে না। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। যদি এখন যদি বলতো যে কোন রুটটাকে অপসারণ করলে সর্বনিম্ন হবে, তখন আমরা 120 অপসারণ করে দিব, তাহলে বাধার মান সবচেয়ে বেশি পাবো। আর যদি মানে 180 কে অপসারণ করি, তাহলে কি হবে? বাধার মান মিডিয়াম থাকবে। এই হচ্ছে আর কি এই তিনটা কনসেপ্ট গেল এটা। এখন এইটা কি বলছে দেখো, এখানে বলছে যে কে খোলা অবস্থায় I1, I2, I3 এই তিনটার মান বের করো। খোলা মানে কি মনে হয়? খোলা মানে কারেন্ট চলবে। তো খোলা আর বন্ধ জিনিসটা আসলে আসে কোথা থেকে? আসে হচ্ছে অন অফ থেকে। অফ মানে কি? কি বোঝায়? দেখো, কি যে বলতেছো, অন থাকলে মানে একটা সুইচ ওই ছিল, ওই ছিল, মানে কারেন্টের সুইচ অন থাকলে প্রবাহ হয় না। মানে তোমার আমি বুঝাই, আমি বলি তো, শোনো আমি সম্পর্কটা বুঝাইতেছি, আমি বুঝাই তারপরে আগে বুঝো জিনিসটা। তোমার বাসায় তুমি গেছো, তোমার বাসায় ঢোকার পরে তুমি একটা লাইটের সুইচ অন করছো। অন করার পরে তুমি দেখতেছো যে তোমার লাইটটা জ্বলতেছে না বা তোমার ফ্যানটা চলতেছে না। তো তুমি কি বলবা যে ফ্যানটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে? তার মানে কি তুমি নিজেই বলতেছো যে অন হইলে তুমি ধরে নিচ্ছ যে বাতি থাকুক ফ্যান থাকুক কি হবে? চলবে। আচ্ছা, আর যদি অফ থাকে? চলবে না। আচ্ছা, এইটা হচ্ছে অন অফ এর কাহিনী, সিম্পল। আমরা অন করলে বাতি চলে, অফ করলে বাতি চলে না। এখন আমরা যদি বলি যে চাবি খোলা এবং চাবি বন্ধ, এই কনসেপ্টে আসো। খোলা কাকে বলি, বন্ধ কাকে বলি? চাবি কিভাবে থাকে? দেখো, চাবি খোলা মানে এই জায়গাটা খোলা, এই জায়গাটা কানেক্টেড নাই, কানেক্টেড নাই এই কারণে বলি খোলা। আর এই জায়গাটা যদি আমরা লাগাই দিই, ধরো এখানে চাবিকে লাগাই দিলাম, তখন আমরা কি বলি? তখন এটাকে আমরা, এখন বলো তো কোন কনসেপ্টে আমাদের চলবে? বন্ধতে চলবে, খোলাতে চলবে না। এখন এইখানে যদি আমাদের এই কে চাবিটা খোলা থাকে, তাহলে কি এইদিকে কারেন্ট আসবে? এই কারেন্ট আসবে না। তাহলে কারেন্ট যেহেতু আসলো না, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি I3, 3 নাম্বার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে I3 সমান কত? কারেন্ট যাচ্ছে না মানে, এইদিকে কারেন্ট যাচ্ছে না মানে এইটার সার্কিটে কোনো কাজ নাই, এদিকে সার্কিট নাই। এইখানে খোলা মানে এখানে সার্কিট নাই। তাহলে সার্কিটে আছে কতটুকু? এখানে আছে ব্যাটারি, 12 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিতে এইভাবে লাগানো আছে, এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে আছে একটা 9 ভোল্টের ব্যাটারি। এখন বলো এইখানে ব্যাটারি কয়টা? দুইটা। তাহলে দুইটা ব্যাটারি যদি থাকে, আমরা কি আর হচ্ছে আগের মতো করতে পারবো? নর্মালি ভি ইকুয়াল টু আই আর, ভি কি যোগ করে দিব না কি করবো বলো তো এখানে? বলো তোমাদের কি মনে হয় এখানে ভি কি করা উচিত? নর্মালি যোগ করে দেওয়া উচিত, যে দুইটা বি যোগ করে দিয়ে নতুন একটা বি করে দিলাম, এরকম ভাবে করলে হবে না। মাঝখানেরটা তার নাই, না দিয়ে আঁকলাম। এখন এই দুটার রোধ কত? এটা রোধ কত? 7 ওহম। আর এটা রোধ কত? 8 ওহম। এখন আমরা সিম্পলি এখানে করবো কি জানো, একটা লুপ চালাবো। লুপ চালালে কার সূত্র আসে? কির্চফের সূত্র। তো যেইগুলা আমাদের হচ্ছে এমনিতে সলভ করা যায় না, এখানে কির্চফের সূত্র দিয়ে চলে আসবো। এখানে আমাদের আছে হচ্ছে 12 ভোল্ট আর এখানে আছে আমাদের 9 ভোল্ট। এই লুপটা যদি চালাই, বলো এখন তো লুপ চালানো জানো তোমরা, যে কোনো পয়েন্ট থেকে লুপটা শুরু করতে পারি। ধরো এখান থেকে আমরা লুপটা স্টার্ট করলাম, এইখান থেকে লুপের দিকে যাচ্ছি যাচ্ছি, গেলে একটা ব্যাটারি পাইলাম। এই ব্যাটারির কোন পাশ পাইছি আমরা, পজিটিভ না নেগেটিভ? এই ব্যাটারির প্রথমে এদিকে যদি যাই, এইদিকে যদি যাই, ছোটটা আগে পাইছি না বড়টা? কি বলতেছো ছোটটা কি?
হায় রে, ছোটটা নেগেটিভ বড়টা পজিটিভ, এই জিনিস যদি এখন কনফিউশন থাকে তাহলে তো একটু কষ্ট হয়ে যায়, তাই না? ছোট যেটা এটা থাকে নেগেটিভ, আর বড় যেটা এটা থাকে পজিটিভ। এটা তো মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কি পাইলাম? নেগেটিভ পেয়ে গেলাম। তার মানে এই ব্যাটারির 12 কে আমরা কাউন্ট করবো কি -12 হিসেবে। আচ্ছা, তারপরে আসলাম এদিকে, আসতেছি এইখানে যে 9 ভোল্ট, এটা কি পাইলাম? প্লাস পাইলাম, প্লাস পাই। এখন বলো এইখানে যদি আসি, 8 ওহমের মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছিল? 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল I2। তাহলে এখানে এই আবৃত্তির ইয়াটা আমি মিউট করে দিলাম, আমার এখন ক্লাসে আসো মাত্র তোমরা 3-4 জন, বিশাল বাজে অবস্থা। দেখো তো এখানে আমরা যদি হচ্ছে I2 যায়, এখানে আমরা চিত্র থেকে দেখতেছি এখানে I2 যাচ্ছে দিকে না বিপরীত দিকে? যাচ্ছে সেম দিকে। আমরা বলতে পারি প্লাস I2 ইন্টু 8 যাচ্ছি। এইখানে দেখো 7 ওহমের মধ্য দিয়ে এই পয়েন্টের পরে জিনিসের নাম কি বলে দিছে? এই পয়েন্টের পরে বলে দিছে I1। এইদিকে কি যাচ্ছে? এইদিকে যাচ্ছে হচ্ছে I1। 7 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে I1 এবং সেম দিকেই যাচ্ছে, আমরা বলবো প্লাস I1 ইন্টু কত? I1 ইন্টু 7। এইটা সমান হচ্ছে 0। এখন শুধু প্রথম সূত্র দিয়ে কিরশফের সলিউশন হয় না, প্রথম সূত্র লাগে, দ্বিতীয় সূত্রও লাগে। এইখানে যে পয়েন্টটা আছে এটা ধরো বি পয়েন্ট, এইখানে ছিল I2, এখানে ছিল I1। তাহলে বলো তো এই বি পয়েন্টে যদি চিন্তা করি, বি পয়েন্টে আমাদের ইনফ্লো কে হচ্ছে, ইন হচ্ছে কে? I2। তাহলে যে ইন হচ্ছে সে হচ্ছে প্লাস, আউট হচ্ছে কে? I1। যে আউট হচ্ছে সে হচ্ছে মাইনাস। টোটাল সবগুলা করলে কত আসে? 0। তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি? I2 সমান I1। এইখানে আমরা I1 এর জায়গায় I2 বা I2 এর জায়গায় I1 যদি বসায় দেই, I1 ইন্টু 8 প্লাস I1 ইন্টু 7, আর এখানে থাকলো হচ্ছে -3 সমান 0। তাহলে বলো তো এখান থেকে ক্যালকুলেশন করলে কার মান আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে I1 এর ভ্যালু আসবে। আর যেহেতু I1 সমান I2, I1 যদি জানি, আমরা I2 সমান কত এটাও জানবো। তাহলে আমাদের তিনটা যে রোধ ছিল, তিনটা থেকে I ছিল, I3 সমান প্রথমেই বলে দিলাম 0, কারণ চাবি খোলা। I1 এর মান বের হইলো, I2 এর মান বের হইলো। বুঝা গেল নাকি বুঝতে সমস্যা আছে কারণ এটার মধ্যে? আচ্ছা, এখন বাদ বাকি সবগুলো যে কই চলে গেছে আর কি করতেছে। আচ্ছা, আমি যদি আরেকটু লিংক দেই তাহলে আরেকটু জয়েন দিও করে আবার। বুঝি নাই কি বলছো? লাস্টের টুকু বলতে কোনটুকু বলো তো? কোন জায়গায়? I1 সমান I2 হইলো, হওয়ার পরে এখানে যেখানে I2 ছিল না, এখানে সিম্পলি I2 এর জায়গায় I1 বসাই দিলাম। কারণ কি? I1 এবং I2 সমান, I2 এর জায়গায় I1 বসাইলাম। বসাইলে এই পুরা লাইনের মধ্যে আননোন কে আছে বলো তো? I1 ক্যালকুলেশন করলে I1 এর মান আসবে। I1 এবং I2 যেহেতু সমান, তাহলে I1 যা I2 ও তা সেম সেম। I1 জানি, I2 জানি এবং I3 এর ভ্যালু প্রথমেই আমরা বলে রাখছিলাম I3 হচ্ছে 0। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে আছে? হুইটস্টোন ব্রিজের সূত্র, হুইটস্টোন ব্রিজের সূত্র ছিল পি বাই কিউ সমান আর বাই এস। এইখানে আমরা প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু বলতে কাকে বুঝাইতাম? পি হচ্ছে প্রথম, কিউ হচ্ছে দ্বিতীয়, আর হচ্ছে কত? তৃতীয়, এবং এস হচ্ছে চতুর্থ। এখন তোমার এখানে বলছে যে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ বাহুর রূপ দেওয়া আছে, তাহলে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং এস দেওয়া আছে। কত কত দেওয়া? হ্যাঁ, তাহলে পি দেওয়া আছে কত? 5, কিউ দেওয়া আছে 20, এস দেওয়া আছে 64, বলছে আর এর মান কত? আমরা কি বলবো? পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি বাই কিউ মানে কি? 5/20 সমান আর বাই এস। আর এর মান বের করবো এখান থেকে, ক্যালকুলেশন করলে আর এর মান আসবে কত? 16। জাস্ট ক্যালকুলেশন করবা, আর এর মান এখান থেকে চলে আসবে। প্রথম প্রবলেম তো সহজ, ভালো কথা। 2 নাম্বার প্রবলেমে আসো। 2 নাম্বারে দেখো এখানে চারটারই মান দেওয়া আছে।
দিয়ে বলছে যে এটা সাম্যাবস্থায় নাই। এখন তোমাকে প্রশ্ন করছে যে তৃতীয় বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে পি বাই কিউ সমান কোন বাহুতে রোধ যোগ করতে হবে, তৃতীয় বাহু। সাপোজ আমি আর এর ভ্যালু জানি না, আগে বের করে দেখি কত আসে। যেহেতু 3 নম্বরে বের করতে বলছে তাই 3 নম্বরে করি। আর সমান কত, পিএস বাই কিউ। আর সমান হবে কত, পিএস বাই কিউ। মান কত কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 15, কিউ এর মান দেওয়া আছে 45, এস এর মান দেওয়া আছে 24। ক্যালকুলেশন যদি করি নিচে থাকবে 3, যদি কাটি থাকবে 8। এটা হচ্ছে 8 ওহম। তো আমাদের সাম্যাবস্থায় যদি সাম্যাবস্থায় থাকতো তাহলে আমাদের এখানে 8 ওহম লাগতো, কিন্তু আছে কত, 5। এখানে আমাদের কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাই না? বৃদ্ধি করতে হইলে রোধ কিভাবে দিতে হয়, শ্রেণীতে না সমান্তরালে? শ্রেণীতে দিলে রোধ বৃদ্ধি হয়। বৃদ্ধি করে আনতে হবে কত, 8-এ। এই 8টা হচ্ছে আমার ফাইনালি অ্যাচিভ করতে হবে। এটার নাম দিলাম আমরা আর এস। অ্যাচিভ করবো এটা। আর এস সমান আমরা সূত্র কি জানি, আর ওয়ান প্লাস আর টু। আর ওয়ান যেটা আমার ছিল এটাকে আমরা আর ওয়ান ধরলাম, আর যেটাকে বের করবো এটা হচ্ছে আর টু। আর এস হচ্ছে 8, আর ওয়ান হচ্ছে 5 এবং আর টু। সুতরাং আর টু কত এখান থেকে, আর টু হচ্ছে 3 ওহম। তার মানে আমি যদি 3 নাম্বার বাহুর সাথে 3 ওহম রোধ যোগ করি তাহলে কি হয়ে যাবে, এই ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে যে এখানে 3 নাম্বারে আসো, সেম প্রবলেম কিন্তু এখানে জাস্ট একটু ডিফারেন্ট আছে। 3 নাম্বারে কি বলছে, 4টা বাহুতে 6, 4, 4, 6 ওহমের 4টা রোধ আছে। চতুর্থ বাহুর সাথে কি করতে হবে এটা বলছে। এখন বলো তাহলে আমাদের এখন আননোন কোনটা, এখন আমরা কাজ করবো কোনটা, 4 নাম্বার বাহুতে না? আগে আমরা এস বের করে ফেলি। তাহলে এস সমান কত হবে বলতো, এস সমান হবে কিউ আর বাই পি। তাহলে এখানে কিউ আর এসব কত কত দেওয়া আছে, কিউ মানে 2 নাম্বার, 3, আর মানে 3 নাম্বার, কত 3 আর বেশি সময় না আগে একটু দেখো। তো এখানে যেটা শুরু করছিলাম এটা শেষ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে এস এর মানটা যদি বের করি, এস এর মান কিউ আর এবং পি কত দেওয়া আছে বলতো, কিউ আর মাঝের দুইটা 3 আর 4। তো দেখো যেটা বলতেছিলাম, কিউ এবং আর এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 আর 4, এবং এখানে আমাদের যে পি আছে, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 6। তো যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে থাকবে কত, ক্যালকুলেশন করলে এখান থেকে থাকবে হচ্ছে 2, তাই তো? এটা কার ভ্যালু, এটা হচ্ছে এস এর ভ্যালু। এস এ থাকা উচিত কত, থাকা উচিত হচ্ছে 2, কিন্তু এস এর মধ্যে আছে কত, 6। তাহলে এই যে 2 এটা কি এস এর থাকা উচিত, এটা কি তুল্য রোধ না? এটার নাম দিয়ে দিলাম আমরা আরপি, মানে এস এ এই পরিমাণ থাকা উচিত। কিন্তু এস এর মধ্যে আছে কত, 6। তাহলে এখন আমাদের আরপি কেন বললাম, কারণ 6 থেকে 2 আনবো, কমাবো, তাই না? এখানে কি করতে হবে, এখানে কমাতে হবে। কমাতে যদি হয় তাহলে কে কাজ করে, কমাতে হলে প্যারালালে আনতে হয়। যখন কমাতে চাই তখন আমাদের জিনিসটা সমান্তরালে আনতে হয়। তো সমান্তরালে যদি আনি তখন আমাদের সূত্র কি, তখন আমাদের সূত্র হচ্ছে 1/rp সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2। এখন বলো আরপি টোটাল আমাদের এখানে কি পরিমাণ ইউজ হয়েছে, টোটাল আমরা এখানে কি পরিমাণ ইউজ করতেছি, 2, তাই তো? এইটা হচ্ছে আরপি এর ভ্যালু, তাহলে 1/2 সমান 1/r1। আর1 কত, যেটা আছে এটাকে আর1 ধরো, আর1 আছে হচ্ছে 6, তাহলে 1/6 প্লাস নতুন করে যেটা লাগবে এটা হচ্ছে আমাদের আর2। এখান থেকে ক্যালকুলেশন করে যদি আর2 এর ভ্যালু বের করি, এটা হচ্ছে আমার নতুন করে লাগবে। এখন কথা হচ্ছে এই নতুন করে যে লাগবে এটা সমান্তরাল ইউজ করতেছি না। মনে করো এখানে আমার একটা রোধ আছে, এটা ধরো যে 10 ওহমের একটা রোধ আছে।
এখন এই রোধের পাশে আমরা একটা ছোট রোধ ইউজ করে দিলাম, ধরো 2 ওহমের। এই যে 2 ওহমের একটা রোধ ইউজ করছি, এখন এদিকে যদি কারেন্ট আসে, ধরো এদিকে কারেন্ট আসলো আই, এই আইটা কোন দিকে বেশি যাবে বলতো? 10 ওহম দিয়ে না 2 ওহম দিয়ে? যেই দিকে বাধা কম ওইদিকে কারেন্ট যাবে বেশি, যেই দিকে বাধা বেশি ওইদিকে কারেন্ট যাবে কম। তো আই যেহেতু 2 ওহম দিয়ে চলে যাবে, তখন কি হবে, ধরো এটা একটা গ্যালভানোমিটার বা এমিটার বা যে কোনো কিছু একটা, তখন গ্যালভানোমিটার এমিটার এরা বেশি পরিমাণ কারেন্ট নিতে পারে না, তখন এক্সেস কারেন্টটা এই যে 2 ওহমের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এই যে সিস্টেমটা ইউজ করলাম, একটা ছোট মানের রোধ, এটার নামই কি বলতো? এটার নামই হচ্ছে শান্ট। এইখানে কি বলছে, কত মানের শান্ট ইউজ করতে হবে। শান্ট ইউজ করা মানে কি, এই যে সমান্তরালে এখানে একটা রোধ আছে, এটা সমান্তরালে আর একটা রোধ ইউজ করে দেওয়া, এটাকে আমরা শান্ট বলতেছি। বোঝা গেল নাকি গেল না? তো এই আর কি। তো ঠিক আছে, এই পর্যন্ত। আর এই যে শান্টের সূত্র টুত্র দিয়েছিলাম গতকালকে, শান্টের সূত্র দিয়ে এই প্রবলেম গুলো বাসায় করবা। এগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, বাসায় শেষ করবা। আর দুই একটা সৃজনশীল মনে নেওয়া ছিল, এগুলো তো আজকে দেখা হলো না, টাইম হয়ে গেছে অনেক। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো। সবাই মানে আসো কয়জন? সবাই মানে 4 জন আসো। বাদ বাকি সবগুলো যে কই গেছে ওরাই জানে। তো ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকো।